অস্মিতা বক্সি তাকে ড্যান্স দিয়ে সম্মান। আমরা আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত প্রণব কুমার ও অন্যান্য সহশিক্ষার্থীদের মঞ্চে আহ্বান জানাচ্ছি সমবেতভাবে প্রার্থনা সঙ্গীত শুরু করার। পিতা তুমি আমাদের শুধু বিশ্বপিতা তুমি প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু বিশ্বপিতা তুমি আমাদের
এরপর আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়াকে সম্বর্ধনা জানাবেন আমাদের সহশিক্ষিকা অস্মিতা বক্সী। আমাদের সকল সহশিক্ষিকাকে আহ্বান জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে আমাদের অনুষ্ঠানের সূচনা করার জন্য। এই বিদ্যালয়ে যে কর্ণধার, যার আগ্রহে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সবাই আমার চেয়ে অনেক ছোট, তাই সকলকে আমি তুমি সম্বোধন করতে পারি। আমি যদিও এই রঘুনাথপুর অর্জুনপুরের বাসিন্দা নয়, কিন্তু পাশে বাগুইয়াডিতে থাকি, কিন্তু আমার সমস্ত সম্পর্ক
প্রায় 40 বছর এই রঘুনাথপুরেই কেটেছে। স্বাভাবিক কারণে এখানকার এই যারা ছাত্রছাত্রী দেখা যাবে তাদের পিতা মাতা হয়তো কারো বা দাদুও আমার ছাত্র ছিল। তাই এখানে এই বিদ্যালয় আমার ছাত্র জয়দেব একান্ত আগ্রহ, যদিও তার অফিসে নানা পরিশ্রম অনেক কিছু ছিল, তা সত্ত্বেও আগ্রহ নিয়ে বিদ্যালয় যখন প্রতিষ্ঠা করে আমার সহানুভূতি চেয়েছিল, সেই সহানুভূতি আমি সেই দিন থেকেই দিয়ে এসেছি এবং জয়দেবের দেখেছি যেভাবেই হোক বিদ্যালয় যখন ছিল তখন বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার জন্য ছাত্রদের, কারণ জয়দেবের উপর নির্ভর করে আমরা শিক্ষকরা তাদের ছাত্রদের শৃঙ্খলা রক্ষা করাতাম। সুতরাং সেই সময় সেই পিটি প্যারেড ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলোর প্রতি তার আগ্রহ তখন থেকেই ছিল। একটা কিছু করব বিদ্যালয়ে শিক্ষার জন্য, এই ব্যাপারটা তার কিন্তু প্রথম থেকেই ছিল এবং সেই থেকে জয়দেব যখন করলো আমার সহানুভূতি চেয়েছিল, আমি তখনও এসেছিলাম। এখন যখনও শরীর ভেঙে যাচ্ছে, নানান কারণে নানাবিধ রোগ বাসা বাঁধছে, তা সত্ত্বেও আমি আসি। তা জয়দেবকে যখনই জয়দেব ডাকে আমি আসার চেষ্টা করি। এই বিদ্যালয়ের নাম অ্যাথেনিয়াম স্কুল। এই অ্যাথেনিয়া কথাটা এসেছে গ্রিক দেবী, জ্ঞানের দেবতা, যিনি জ্ঞান দান করেন আমাদের, যেমন দেবী সরস্বতী বা বেদের মাতা গায়ত্রী, এদের বলা হয় যে এরা জ্ঞান দান করে আমাদের। ঠিক গ্রিকরাও বহু পুরনো জাতি, বহু পুরনো, তারাও এইভাবে আমাদের মতো দেব দেবী ওই রকম কল্পনা করত এবং এই অ্যাথেনিয়ার কাছ থেকে তারা আশীর্বাদ চেয়ে জ্ঞানের অর্চনা করত। এবং গ্রিস দেশে জ্ঞানের চর্চা তো বিরাট ব্যাপার। সেই সক্রেটিস, প্লেটো, এরিস্টটল সহ আরো অনেক আছে, তাদের নাম করা আমি কয়েকজনের করলাম, আরো করা যায়। নাটক ফাটক অনেক বিষয়ে গ্রিকরা অনেকের চেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। ভারতবর্ষে এগিয়েছিল, কিন্তু গ্রীষ্মের অগ্রগতিটা অনেক অনেক দিক থেকে ছিল। সেই গ্রিক দেবী এসিরার আশীর্বাদ নিয়েই তারা এই জ্ঞান চর্চা করত। আমি সেই বিদ্যালয়ে আমি এখন বয়স্ক, আমি তো আর কিছু বক্তৃতা দিয়ে ভারবাহী তোমাদের করব না। তোমাদের অভিভাবকরা চাইবে যে আমাদের ছাত্রছাত্রী কি শিখেছে, সারা বছর কি শিখেছে সেগুলো কিছু দেখতে। পড়াশোনা শুধু নয়, পড়াশোনার সাথে অন্যবিধ চর্চাটাও, তাতে ছাত্রের আগ্রহটা বোঝা যায়। এই জন্য বিভিন্ন বিদ্যালয়ে সবসময় আগে এগুলো পাঠ্য বহির্ভূত কার্যক্রম বলা হতো, আজকাল কিন্তু পাঠ্য সম্পর্কযুক্ত কার্যক্রম বলা হয়। আগে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো আগে ছিল পাঠ্য বহির্ভূত, আজকে সেগুলো পাঠ্যের সাথে সম্পর্ক। কারণ পড়াশোনা যদি শুধু চাপিয়ে দেওয়া হতো তাহলে সেটা ভারবাহী হতো। জয়দেবের শিক্ষা প্রতিষ্ঠানে সেই ভারবাহী ব্যাপারটা নেই। এই দুদিন উৎসবের মধ্য দিয়ে তাদের যে শিক্ষা বহির্ভূত বলা যায়, শিক্ষা সম্পর্কযুক্ত যে বিষয়, সেগুলো আমরা দেখব, আমরা আনন্দ করব, আমরা সেগুলো উপভোগ করব এবং আমরা এটাও সবাইকে জানাবো যে অ্যাথেনিয়াম স্কুল শুধু ছাত্রদের পেটায় না, ছাত্রদের শেখায়। এই ছাত্র শেখানো, ছাত্র পেটানো নয়, ছাত্র শেখানো, এই কাজটা এই দিদিমণিরা, ছোট ছোট দিদিমণি আমার কাছে, আমার ছাত্রেরও হয়তো ছাত্রী, তাই সেই দিদিমণিরা শেখাচ্ছে এবং সেটা আনন্দের এবং সেটা তাদের শিক্ষাটা আরো অগ্রগতি হোক, এই কামনা করে আমি আজকের দিনের উদ্বোধন করলাম। আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করতে চলেছি। প্রতিযোগীরা নিজেদের জায়গায় বসো।
গার্জিয়ানরা বাচ্চাদের হাতে অ্যাডমিট কার্ডগুলো দিয়ে একটু বাইরে যাবেন। গ্রুপ এ সারাংশ। গ্রুপ বি গ্রুপ সি মধুস্মিতা সাহা। গ্রুপ বি স্নেহা রয়। গ্রুপ বি স্নেহা রয়। স্নেহা রয় দাঁড়িয়ে পড়ো। সৌরভ পোদ্দার দাঁড়িয়ে পড়ো। গ্রুপ বি সৌরভ পোদ্দার। সৌরভকে দিয়ে দাও। শান্তনু নস্কর। শান্তনু নস্কর গ্রুপ বি। একে দেখাও। খ গ্রুপ, তোমার দেখা একটি গ্রামের দৃশ্য ড্রয়িং করো। গ গ্রুপ, তোমার দেখা একটি শীতের সকাল ড্রয়িং করো। ঘ গ্রুপ, তোমার স্বপ্ন, অতএব তোমরা তোমাদের জীবনের ইচ্ছাটা কি, তোমাদের আমরা এখান থেকে এসেছি না। একটা ফুল আঁকো। এই ফুল আঁকো। এই
এ আর বি যারা আছে তাদের জন্য এখনো 45 মিনিট রয়েছে, তো সুন্দরভাবে করো, ঠিক আছে? Sabun Singh, Adarsh Singh. রিতম পালের গার্জিয়ান যেখানে আছেন একটু চলে আসবেন। ড্রয়িং কম্পিটিশন যেখানে হচ্ছে গ্রুপ সি স্টুডেন্টরা দেখবে পেছন পেজটার মধ্যে সি লেখা। আমাদের সহশিক্ষিকা কৃষ্ণনাথ চৌধুরীও সম্মান জানাচ্ছেন।
আমি এখানে গত বছর এসেছিলাম, এবারও এখানকার পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি তো বাচ্চাদের ডাক্তার, তো বাচ্চাদের নিয়ে আমার কাজ বা বলুন ওঠা বসা, সেজন্য এখানে অনেক বাচ্চা দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি সংগঠককে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আর এরপরে আমি ভাবছি যে বাচ্চাদের সম্পর্কে নিজে কিছু না বলে, গত বছর যেমন করেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিজের শিশুকে নিয়ে, সেটা বললে আমি তার উত্তর দিতে পারি, তাহলে সেটা একটা ইন্টারাকশন হয়। মানে আপনিও একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, সেই উত্তর শুনে আরো কিছু মা উপকৃত হলেন। তো আমার মনে হয় সেটা ভালো হবে। এবং আপনারা ভেবে রাখুন যে কি ধরনের প্রশ্ন করবেন, সেরকম হলে একটা ছোট কাগজে লিখে সেই প্রশ্নটাও এখানে দিয়ে যেতে পারেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানাতে পারি। তো সেইভাবে চললে আমার মনে হয় ভালো হবে এবং সবাই উপকৃত হবেন, আমারও ভালো লাগবে। আমি আরেকবার আমার সংগঠক বন্ধুদের ধন্যবাদ জানাই, আর এখানে টিচারদের আমি ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। গার্জেনদের বলছি, কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে। প্রথম হচ্ছে যে শিশুর জন্মের পর তাকে প্রথম 6 মাস শুধু বুকে দুধ খাওয়ানো। এতে দেখা গেছে যে একটা অ্যাভারেজ শিশু 5 থেকে 6 আইকিউ বেশি হয় একটা টিনের দুধ খাওয়া বাচ্চার চেয়ে। দ্বিতীয় হচ্ছে যে প্রথম 3 বছর কোনো জাঙ্ক ফুড বা কোলা জাতীয় ড্রিঙ্ক এগুলো না খাওয়া। এটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে জাঙ্ক ফুড খেলে বা এই থামস আপ, কোকা-কোলা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলেও শিশুদের আইকিউ কিছুটা ব্যাঘাত ঘটে। তৃতীয় হচ্ছে যে অ্যাডিকুয়েট স্লিপ, যেটা বলে যথেষ্ট পরিমাণ ঘুম শিশুদের প্রয়োজন, এবং সেই ঘুমের সময়টা তাকে দিতে হবে। যারা দেখা গেছে যে কম ঘুমায় তাদের ব্রেন ডেভেলপমেন্টও কম হয়। এটা আরো দেখা গেছে যে যদি আপনি শিশুকে ফ্রেশ ফ্রুটস মানে তাজা সবজি এবং ফল খাওয়ান, তাতে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্টস বা কেমিক্যাল থাকে যেগুলো শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো ডেফিনেটলি জাঙ্ক ফুড খাওয়ানোর চেয়ে শাকসবজি, ফল যতটা সম্ভব খাওয়াবেন, যেটা মরশুমি ফল হলো সেটা খাওয়ালেন, তাতে কিন্তু দেখা গেছে শিশুর বুদ্ধি বাড়ে। তারপরে হলো শিশুর সাথে কথা বলা, ইন্টারঅ্যাক্ট করা যাকে বলে। এই যে প্রথম 3-4 মাস থেকে যে আপনি শিশুর সাথে কথা বলছেন, কি কেমন, হ্যাঁ, এই যে চোখে চোখ রেখে শিশুর সাথে কথা বলছি, এতেও কিন্তু শিশুর বুদ্ধিটা বাড়ছে। কিন্তু তারপর 8-9 মাস বয়স থেকে তাকে বই পড়ে শোনান, সে বুঝুক না বুঝুক আপনি ওকে বই পড়ে শোনাচ্ছেন যে দেখো এটা একটা বল, বা এই ল্যাপটপ মোবাইলের যুগে বা আইফোন বা ট্যাবলেট এগুলোতেও বেশিক্ষণ খেলা করলে শিশুদের বুদ্ধি কমে যায়। কিন্তু কেন এগুলো হচ্ছে প্যাসিভ, মানে এখানে কোনো ব্রেনের কাজ করছে না শিশু। ধরুন টিভি দেখছে, বসে বসে ও ডোরেমন দেখছে বা মিকি মাউস দেখছে, সে তো তার বুদ্ধিটা খাটাচ্ছে না, তাতে কি সে প্যাসিভ হয়ে যাচ্ছে। মানে তার ব্রেনটাও মানে মাসেলের মতো, যত এক্সারসাইজ করবেন তত তার ব্রেন বাড়বে। এটা ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বাড়িতে বাচ্চাকে টিভি আধ ঘন্টার বেশি কখনই দেখতে দেবেন না। এটা যদি একটা কথা যদি আপনি মনে করে এখান থেকে যেতে পারেন, তাহলে আমি মনে করবো যে আমি এখানে মানে আমার আশা সার্থক হয়েছে। টিভিটা ভীষণ করে ক্ষতি করছে, মানে বাচ্চাদের হোক, মানে মায়েদের মধ্যে হোক, বা যে কোনো রিলেশনশিপের মধ্যে অনেক রকমের ব্যাঘাত ঘটাচ্ছে টিভি। আর তারপরে শেষ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ধরুন বাচ্চা যদি একটা খোলামেলা জায়গায় খেলে, প্রচুর পরিমাণ অক্সিজেন পাচ্ছে, কোনো একটা খেলাতে উৎসাহিত করলেন, তাতেও কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো এই 6টা মানে জিনিস যেটা করলে অবশ্যই ব্রেন ডেভেলপমেন্ট হবে, সেই 6টা আপনি নোট করে রাখুন, এবং সেই অনুযায়ী চললে দেখবেন যে শিশুর ডেফিনেটলি 8 থেকে 10 আইকিউ বেশি হবে। যেমন একটা অ্যাভারেজ শিশুর আইকিউ বলা হয় 100,
100 আইকিউ যার আছে সে মানে অ্যাভারেজ, আর যার ধরুন 130-140 আইকিউ সে হচ্ছে জিনিয়াস বলা হয়। তাদের জিনিয়াস বলা হয়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি আইকিউ যার, তো তার ধরুন 180, 190 বা 200-র কাছাকাছি। তো সেখান থেকে অ্যাভারেজ আইকিউ 100 চেয়ে যদি আপনি শিশুর 110ও করতে পারেন, তাতে কিন্তু শিশুর অনেকটাই লাভ হবে। ধন্যবাদ। ফ্রুটস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাডিকুয়েট স্লিপ, বেশি ঘুমানো, টিভি, ল্যাপটপ এসব যেন না করে, আর ইন্টারাকশন, বাচ্চার সাথে যত কথা বলবেন। আপনি যদি বাচ্চাকে একটা ল্যাপটপ বা মোবাইল ধরিয়ে দিয়ে নিজের কাজ করেন, তাতে লাভ হবে না। আপনি তার সাথে যত ইন্টারাক্ট করবেন, এই তোমার এটা কি, এর রংটা কি বলো, এটা কেন সবুজ, ওটা কি, জিজ্ঞেস করুন, উত্তর দিন, তাহলে কিন্তু আইকিউ ডেফিনেটলি বাড়বে। ডক্টর অভিজিৎ চৌধুরী মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি ডক্টর শুভেন্দু সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অপরিহার্য। যাদের স্বাস্থ্য সচেতনতা থাকবে না, সেখানে তার শিক্ষা কখনো সম্পূর্ণ হতে পারে না। তো এই স্কুলের আয়োজকদেরকে আমি এই বলে ধন্যবাদ দেব যে তারা স্কুলের প্রোগ্রামের সঙ্গে স্বাস্থ্য ব্যাপারটাকেও জড়িয়ে দিয়েছিল। স্বাস্থ্য ব্যাপারটাতে অভিভাবকদের ভূমিকা নিঃসন্দেহে সবচেয়ে বেশি। তারা যদি সচেতন হন, তারা শিশুরা অনেক ভালো স্বাস্থ্য নিয়ে বাঁচতে পারে। তো সেখানে যদি ঠিকমতোভাবে একটা শিশুকে স্বাস্থ্যবান তৈরি করা যায়, তাহলে তাদের শিক্ষা থেকে আরম্ভ করে সবকিছুই অত্যন্ত ভালো হতে পারে। তো এই সচেতনার জন্য আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অভিভাবকদের থেকে, সেই প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাতনি ওই জন্মের পর থেকে ওই 1 মাস অন্তরে যে কৃমি ওষুধটা খাওয়ানো হয়, হ্যাঁ ওটা এখনো খাইয়ে যেতে হয়, না হলে ওই 1 মাস হয়ে গেলে প্রবলেম হয়। হ্যাঁ, ওইটা কি খাইয়ে দেওয়াটা ঠিক? বোঝেন কৃমি ওষুধ ওই যেসব চুলকবে, তারপরে হ্যাঁ চুলকবে, আর রাত্রিরে ঘুমোয় না সময় না খাওয়ালে, মানে এত কান্নাকাটি করে। তাহলে বুঝতে হবে যে পরিবারের অন্যান্য কোনো সদস্যরও কৃমি আছে, সুতরাং সবাইকে একসাথেই কিন্তু কৃমি ওষুধ খাওয়াতে হবে। ওই 1 মাস অন্তর ওই খাওয়ালে। হ্যাঁ, 1 মাস বয়সে কৃমি আছে না, 1 মাস অন্তর খাওয়া। 1 মাস অন্তর পরিবারের সবাইকে কৃমি ওষুধ খাওয়াতে হবে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যেটাকে বলা হাইজিনিক মেজার, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ধ্যান রাখা, যে নখ কেটে দেওয়া, বাচ্চার সাবান দিয়ে হাত ধোয়া, তুলে খাওয়া, এইগুলো যদি করা যায় তাহলে ঘন ঘন কৃমির উপদ্রব থেকে বাঁচা যায়। 1 নম্বর হচ্ছে যে হাইজিনিক মেজার, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর দ্বিতীয় হচ্ছে যে পরিবারের সবাইকে একবার করে কৃমির ওষুধ খাইয়ে দেওয়া। 6 মাস অন্তর একবার খাওয়ালে অসুবিধা কিছু নেই। কৃমির ওষুধের কোনো সেরকম সাইড এফেক্ট নেই। আমাদের যেমন ভাবি না যে কৃমির ওষুধ খাওয়ালে এই হয় ওই হয়, কিচ্ছু হয় না। মানে এক ওষুধ আপনি এটা 1 মাস অন্তর দিতে পারেন প্রয়োজন মতো। ওই বয়স এখন 4 প্লাস 4 বছর 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো খাওয়াতেই পারেন, নিশ্চয়ই খাওয়াবেন ওকে। আর একটা প্রবলেম বলছি, বলুন। বলছি ওই যে ওর দাঁতের প্রবলেম আছে, ওটা কি বড় হলে দাঁতের ডাক্তার দেখিয়েছি, দাঁতের তো ইয়ে নিতে হয়, দাঁতের যে একটা ক্যালসিয়াম নিতে ক্যালসিয়াম খাওয়ানোর, তার আগে প্রথম দাঁতের পরিচর্যার দিকে ধ্যান রাখতে হবে। যেমন ধরুন আপনার 2 বেলা ব্রাশ করা, দাঁত, হ্যাঁ, সেই চকলেট জাতীয় জিনিস না খাওয়া, বাচ্চাদের ওই মাজনও আলাদা, ওই ডাক্তারও লিখে দিয়েছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস না খাওয়া। কিন্তু ক্যালসিয়ামটা যে লিখে দিয়েছেন ওটা কি কন্টিনিউ ক্যালসিয়াম খাওয়া যাবে, তবে এইটা আমাদের একটা ভুল ধারণা যে ক্যালসিয়াম খাওয়ালে দাঁত ভালো হয়। খুব অপুষ্টি ছাড়া ক্যালসিয়ামের প্রয়োজন হয় না দাঁতের জন্য। যেমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে ক্যালসিয়াম খাওয়ালে আমাদের দাঁত শক্ত হবে, মানে যারা ওই গ্রামে অপুষ্টিতে ধরছে তাদের দাঁত হয়তো ক্যালসিয়ামের ভাবে খারাপ হতে পারে, যেমন রিকেট টিকেট হলে। না, ওর কোনো এমনি কোনো তাও একটা ক্যালসিয়াম ভিটামিন D3 খাওয়ানো যেতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, ওই দাঁতের ডাক্তার লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 2 বেলা দাঁত মাজা, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস চকলেট না খাওয়া, আর প্রত্যেকবার খাওয়ার পর কুলকুচি করা, এগুলো ইম্পর্টেন্ট করা। হ্যাঁ, সেগুলো হয়। আচ্ছা, আজকে আমাদের স্যার যারা ডাক্তারবাবুরা এখানে উপস্থিত হয়েছেন, তারা গত বছর আমাদের এখানে এসেছিলেন, এবং যারা গার্জিয়ান ছিলেন বাচ্চাদের নিয়ে এসেছিলেন, এই ইন্টারাকশন ছিল এবং এবছরও আছে।
তো আপনারা উপস্থিত হয়েছেন, তারা আমাদের মূল্যবান সময় তাদের আমাদের এখানে দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং আপনাদের কাছে। পাশাপাশি একটা কথা আমরা বলে রাখছি, আমি বিশেষ করে ডক্টর সেনগুপ্ত স্যার, ওনার সাথে একটু কথা বলেছিলাম, বলার পরে বলেছিলাম যে মানে আমাদের এই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন গত বছর ওনাদের কথাবার্তা যেভাবে আমাদের সঙ্গে হয়েছে এবং আমরা যেভাবে তাদের সাহায্য সহযোগিতা পেয়েছি, তাতে করে আমাদের এই স্কুলে আমরা রিকোয়েস্ট করেছিলাম চিফ মেডিকেল অ্যাডভাইজার হিসেবে ওনাদের নামটা আমাদের এই স্কুলের ওয়েবসাইটে রাখছি। তো তাতে করে ওনারা অ্যাকসেপ্ট করেছেন সেটা, এর জন্য আমাদের অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন কৃতজ্ঞ। এবং পরবর্তী সময়ে আমরা আমাদের যে সমস্ত কার্যকলাপ যা যা হবে আমরা ওনাদেরকে নিয়েই আমরা করতে চাইছি। হ্যাঁ, এইটা জানিয়ে আপনাদেরকে ওনাদেরকেও আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ডক্টরবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। আমার বাচ্চার বয়স 3 বছর 1 মাস। আচ্ছা, আপনি বললেন একটু আগে যে টিভিটা যতটা কম দেখা যায়, কিন্তু টিভিতে আজকাল কিছু শিক্ষামূলক কার্টুনের মাধ্যমেও দেখছি দেখাচ্ছে, মানে ABCD 1 2 বিভিন্ন মানে রাইমসও শোনাচ্ছে তারা। সেগুলো কি ওরা দেখবে না শুনবে কি শুনবে না? যদি বলেন তো ঠিক আছে। এই যে একটা দেখালো, তারপরে এটা অ্যাপেল দেখালো, তারপরে এটা বুঝতে না বুঝতে বি এসে গেল, বি থেকে বেলুন হয়ে গেল। এই করতে গিয়ে মানে আমার মনে আমার ব্যক্তিগত মতামত যে তাদের বাচ্চাদের ফোকাসিংটা কম হয়। একটা বইতে একটা বাচ্চা এ দেখছে, এটা পরে একটা লাল রঙের একটা অ্যাপেল দেখছে, সেটার সঙ্গে এটা মেলাচ্ছে, তারপরে বিতে গেল। এইভাবে একটু একটু করে যদি করা যায় তাহলে মানে মানসিক চঞ্চলতাটা কম হয়। টিভি দেখলে কিন্তু মানুষের মনটা চঞ্চল হয়ে যায়। আর এই যে বলে না যে অ্যানিমেল প্ল্যানেট দেখলে বা ন্যাশনাল জিওগ্রাফি দেখলে অনেক কিছু শেখা যায়, ওগুলো সাময়িক শেখা, ওইটার কোনো কাজের কাজ না ওইটা শেখাটা। তার চেয়ে বই পড়ে অনেক বেশি মাথায় ঢোকে বাচ্চাদের। ঠিক আছে, ধন্যবাদ। টিভিটা সব দিক দিয়ে আমি দেখেছি, মানে একমাত্র বয়স্কদের সময় কাটানো ছাড়া টিভি খুব একটা আজকাল মানে ইম্পর্টেন্স নেই বললেই চলে। আপনাদের মধ্যে কেউ বলতে পারবে যে বাচ্চার বুদ্ধি বাড়াতে হয় যে 6টা কারণ বললাম, সেই 6টা কারণ কেউ বলতে পারবেন ওকে? প্রথম 6 মাস ব্রেস্ট ফিডিং দেওয়া দরকার বাচ্চাকে, আর ভেজিটেবলস আর ফ্রুটস খাওয়ানো উচিত, জাঙ্ক ফুডস অ্যাভয়েড করা উচিত, আর টিভি অ্যাভয়েড করা উচিত। হাফ অ্যান আওয়ারের মতন টিভি দেখা উচিত, তার বেশি দেখানো উচিত না বাচ্চাদের। ইন্টারঅ্যাকশন করা। হ্যাঁ, ইন্টারঅ্যাকশন, বিশেষত মায়ের সঙ্গে বাচ্চার ইন্টারঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কোয়েশ্চেন আনসার দেওয়া, বাচ্চারা জিজ্ঞেস করলে সেটা দেওয়া উচিত। আর খোলা জায়গায় খেলাধুলো করানো উচিত। বই পড়া, মানে নিজের মায়ের মা বই পড়ে বাচ্চাকে শোনাবে, সেই জিনিসটা করা উচিত। থ্যাংক ইউ স্যার। আর অ্যাডিকুয়েট স্লিপ, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ঘুমটা খুব দরকার। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। স্টার্ট করতে পারি অনুষ্ঠান। আচ্ছা, কিছু টিচার এখানে থাকবে। আসলে আসলে টিচার যেতে বলছে চেহারাটা তো সবচেয়ে ভালো।
আপনার পরিষ্কার হবে মালিশ করবে আর খারাপ আর সবগুলি আর টেনশন যদি অসহ্য ব্যথা হয় গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে পাচ্ছে তাহলে কিন্তু ব্লাড টেস্ট করতে আপনি চলে আসুন এই আওয়াজ সোজা দাঁড়া একটু পাটা একটু আগাবে তুমি চলো কম্পিউটার হয়ে গেছে খাওয়া যাবে না ছানা বাড়িতে যখন তৈরি পরে পড়ে না ধরে দাও সেরকম নেই খানার মধ্যে তুলো একটা করলে ওকে টাটা একটা ডেলি এটা খাওয়া এটা সেরে যাবে বেশি খাওয়া যখন সর্দি কাশি হবে তখন ডাক্তার দেখে নিতে হবে ওটা এমনি বলে মাথা করা বলে আপনাকে শোনে সেটা বলে তাই তো নাকি চলো টিভিতে ঘুম কমে যায় টিভিটা কেটে দেবে কাছে এলে না বাড়িতে টিভিটা কানেকশনটা কেটে দেবে ওইটা করলেই ঘুম এসে দশ বারোটা আছে না 10-12টা আছে না 15-20টা
দিচ্ছি এটা প্রবলেম, মিষ্টি কম খাবে একদম। ওভারওয়েট কিন্তু 6 বছরের ওজন হওয়া উচিত 20-22 কেজি, 10 কেজি ওজন কম বেশি আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, মিষ্টি কম খাবে, কোল্ড ড্রিঙ্কস চকলেট এগুলো কম খাবে, ঠিক আছে? এমনি ভালো লাগে, তাহলে ওষুধ দিচ্ছি না। বলো, ঠিক আছে তোমার? জল খেলে পেটে লাগলে জল খাওয়াবে, হ্যাঁ কিছু করতে হবে। এমন কোনো অসুখ নেই যেখানে জল খেলে পেটে লাগবে। চিন্তাতে পেটে লাগবে হয় না, ব্যস্ত রাখবে, ছবি আঁকতে বলবেন, এই করতে বলবেন, গান শেখাবেন, হ্যাঁ তুই শেখাবেন, সেগুলো ঠিক করতে হবে, দায়িত্ব সেটা। একটা ভালো মোটা ছুঁচ আছে, কি হয়েছে? বলো কি হয়েছে? আবার 3 বছর 14 কেজি চিঠি আছে, ওজন ঠিকই আছে, এখনো হয়নি। আমার ছবি ও নর্মাল, মানে হাইটটা দেখে না 37 ইঞ্চি আছে, কিন্তু 37 ইঞ্চি হবে। 2.5 ml, হ্যাঁ, রাতে খাওয়ার পর 5 দিন খাবে। এটা সিমেন্ট ঠিক আছে, এটা তো ক্যালসিয়াম দিয়ে খাবে, ঠিক আছে। আর ওর দুষ্টিটা হচ্ছে ওর একটু আরো খেলার মাঠ চাই। নাক থেকে ব্লিডিং সবাই যখন তখন শীতকাল বর্ষাকাল গরমকাল কালে ছোট একসাথে অনেকটা যেতে পারে, পরিগুলো একটু গ্রোয়িং পেন বয়স কত?
ওষুধটা